মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময়সূচি কি ঠিক হয়েছে? আহ, মাননীয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর সময়সূচি শেষ ঠিক হইলে আমার মনে হয় মেন স্ট্রিম মিডিয়াগুলো আমাদের আগে পাবেন। কারণ আপনারা পিএম কে যারা কভার করেন তারা আরো দ্রুত খবর পান। এক দুই, আমরা স্পষ্ট একটা জিনিসে বিএনপির অবস্থান শুরু থেকে, সেটা হচ্ছে আমরা দেশের মানুষের যে আশা প্রত্যাশা, দেশের মানুষের যে অভিলাষ, যে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এইটাকে বাদ দিয়ে কোনো একটা দেশকে, নির্দিষ্ট কোনো দেশকে দাদাগিরি করতে দিব আমাদের দেশের উপর, এমনটা বোধহয় বিএনপি বা বিএনপির যারা যে সরকার এখন এখন নয়, সব সময় আমরা সেটাকে আমরা প্রায়োরিটি দিই না। আমাদের সবার আগে প্রায়োরিটি বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে হচ্ছে আমাদের সবার আগে বাংলাদেশের মানুষ, মানুষের ভাবনা, মানুষের চিন্তা ভাবনা, মানুষের চাওয়া পাওয়া। জি, সেই তো জায়গায় আমরা পররাষ্ট্র দপ্তরের আজকে যে বিবৃতি দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে অনুকূল পরিবেশ হলেই মাননীয় প্রধানমন্ত্রী এই সফর নিয়ে ভাববেন। সেই অনুকূল পরিবেশ বলতে বাংলাদেশ আসলে কি বার্তা দিচ্ছে? দেখুন, অনুকূল পরিবেশ বলতে কি বোঝায় এটা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুদিন আগে এটা খুব ক্লিয়ার করেছে। উনি দুটো জিনিস বলেছেন। এক, যে একটা রং হেডেড মানুষ ফোঁস করতেছে ওখান থেকে দন্তবিহীন বাঘের মতো, ওনাকে আমরা চেয়ে পাঠিয়েছি, উনি আসতে চান না, আমরা চাই ওনাকে। এই কথাটা আমরা দিল্লিকে বলেছি। আরেকটা বলেছি আমরা দিল্লিকে যে হাদির হত্যাকারী আমাদের কাছে হস্তান্তর করতে। এই দুটো যদি শুরু করে আমার মনে হয় পরিবেশ সৃষ্টি হবে পরবর্তী পদক্ষেপের। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ক্লিয়ারলি বলেছে। এক দুই, আপনি সম্পর্ক করতে চাইবেন, আবার আপনি ষড়যন্ত্র করবেন, আপনি দ্বিচারিতা করবেন, আমি আপনার উপর আস্থা পাবো না, সেই সম্পর্ক তো আসলে কোনো সম্পর্ক নয়। সম্পর্ক সেইটাই যেটা মর্যাদার ভিত্তিতে হয়, যেটা সাম্যতার ভিত্তিতে হয়, এবং যেটা রিসিপ্রোকাল হয়। কারণ একজন আদালত কর্তৃক দণ্ডিত একজন মানুষকে যখন প্রেস কনফারেন্স করতে দেয়, তখন কিন্তু সম্পর্কটা সুন্দর আর থাকে না। কাজে এটা এখন দিল্লির কোর্ট, এখন দিল্লির ঘাড়ে বল, দিল্লির কোর্টে। দিল্লি এখন ঠিক করবে, ইন্ডিয়া ঠিক করবে যে তারা কি করে বাংলাদেশকে আস্থায় আনতে পারবে। কাজে আস্থায় আনার জন্য যে পরিবেশ সৃষ্টি তাদের করতে হবে। এখানে তো প্রথম কথা হচ্ছে তাকে দাওয়াত দিয়েছেন বিমস্টেকের চেয়ার হিসেবে। এর আগেও হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত দাওয়াত দিয়েছিলেন জনাব তারেক রহমান এবং তার পরিবার সহ। সেটা অন্য প্রায়োরিটির কারণে যাওয়া হয়নি। কিন্তু এই সম্মেলনে বিমস্টেকের চেয়ার হিসেবে পিএম যাবেন, এতটা বাংলাদেশ একদম আমরা আমরা 52 ভাষা আন্দোলন, আমাদের ভাষাটা আমরা যুদ্ধ করে এটা এস্টাবলিশ করেছি পৃথিবীর বুকে। আমাদের স্বাধীনতা 9 মাস ধরে যুদ্ধ করে শত শত মা বোনের ইজ্জত, আহ, প্রায় 30 লক্ষ শহীদ, এবং সেই সাথে আমাদের দীর্ঘদিনের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা 90 গণ অভ্যুত্থান করে গণতন্ত্রকে নিয়ে এসেছি। সেই ভারতের দোসর স্বৈরাচারী এরশাদকে আমরা হটিয়েছি। আমরা 17 বছর একটা ফাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র নিয়ে এসেছি। গণতান্ত্রিকভাবে একটা দেশ চলছে, পার্লামেন্ট আছে, আমরা সকল সমস্যার সমাধান পার্লামেন্টে করতে চাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের এই প্রেক্ষাপটে ভারতের কথায় আমাদের উঠা বসা করার মতো কোনো পররাষ্ট্রনীতি আমাদের জি, আছে। কারণ জি, আমরা শুরুতেই বলেছি সবার আগে বাংলাদেশ। জি। সেই আমাদের জায়গায় নিকট যদি কামালউদ্দিন সবুজ, আমরা ভারতের অবশ্যই কথায় ওঠা বসা করব না এবং আমরা আমাদের নিজেদের যেই দাবিগুলো সেটি আমরা আগে সবার আগে প্রতিষ্ঠিত করব। কিন্তু ভারতের যে এই দ্বিচারিতা আচরণ, এর ফলে আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে সম্পর্কের দিক থেকে আসলে কি ভবিষ্যৎ দেখেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে? প্রথম কথা হচ্ছে যে ভারত যে বাংলাদেশের মানুষের আস্থা আসতে পারেনি, এবং দেখেন ভারত নিজেই নিজেকে বিরোধিতার
জায়গায় অবস্থানে নিয়ে গিয়েছে। এবং এটা যদি আপনি গত 16-17 বছরও যদি দেখি, এর আগেরটা যদি আমি পরে বলি, সেটা হচ্ছে যে দেখেন, একটি দেশ আরেকটি দেশের সঙ্গে তাদের পিপল টু পিপল কন্ট্যাক্ট, একটা তারা হয়েছে কি, তারা যেটা করেছে যে একটি দলের সঙ্গে সম্পর্ক করেছে। এটা বহুবার আলোচনা হয়েছে, গণমাধ্যমে হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। এটা করতে যায় এমন এক দলের সঙ্গে করেছে যারা সাংঘাতিকভাবে জনপ্রিয়তা হারিয়েছে এবং বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে অবস্থান চলে গেছে, ভারতের অবস্থানটা। এইসব নানা কারণে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ভারতের কোনো কথাই আসলে মানুষ এখন আর বিশ্বাস করেন না। এবং এই যে অবস্থা তৈরি, আজকে যে কথাটা আপনি বললেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে ভারতে যে যাওয়ার যে বিষয়টা, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে অনুকূল পরিবেশ তৈরি হলেই যাবেন, তাহলে আজকে যে অনুকূল পরিবেশটা নাই, এটার জন্য ভারত নিজেই অনুকূল পরিবেশটা নষ্ট করেছে। আপনি যদি নষ্ট না করে থাকে তাহলে এই কথাটা আসতো না। এবং এটার জন্য আপনি 15-16 বছরের একটা অ্যানালাইসিস আপনি করতে পারেন। দেখেন বাংলাদেশের সঙ্গে কী ধরনের আচরণ করেছে বাংলাদেশের ওনারা বলে থাকেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে তারা সাহায্য করেছে। সেই আলোচনা আমি নাও যদি যাই বিস্তারিত, আমরা যদি বলি, আপনি দেখেন ভারত কখনোই গত 53 বা 54 বছরে এমন আচরণ করতে পারে নাই বাংলাদেশের সঙ্গে যে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ আলোচনা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো সেই জায়গাটা ভারত নিজে নষ্ট করেছে, বাংলাদেশ নষ্ট করেনি। কাজে আজকে অনুকূল পরিবেশ ভারতকেই তৈরি করতে হবে, যেহেতু তারা নষ্ট করেছে। সেটা কি আসলে দেখেন আদৌ কি তারা করতে চায় নাকি? আমি আসছি, সেটা হচ্ছে এখন আমার ধারণা, এটা ভারতের যারা যারা দেশ পরিচয় তারাই ভালো বলতে পারেন। আমার ধারণা বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে যে 19-20 কোটি 18-19 কোটি লোক মানুষ বাস করে, এটাতে একটা স্বাধীন আপনার পররাষ্ট্রনীতি থাকবে। এটা যে বাংলাদেশের মানুষদের স্বাধীনতা যুদ্ধ করে এদের স্বাধীন করেছে এবং তারা বিশ্বের বুকে বুক ফুলিয়ে স্বাধীন দেশে বেঁচে থাকবে। ভারত আমার ধারণা এই জায়গায় শ্রদ্ধাবোধটা বাংলাদেশের প্রতি নাই, এবং নাই দেখেই যার কারণে তাদের কর্মকাণ্ডে এগুলো অনেক সময় এগুলো প্রতিফলিত হয়, এবং যে কারণে বাংলাদেশের মানুষ আসলে তাদের প্রতি আস্থাটা নেই। এখন কথাটা হচ্ছে, এটা আলোচনা করতে গেলে লম্বা আলোচনা। আজকে দেখেন, আজকে যদি বাংলাদেশের 54 বছরে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলি আছে, এই বাংলাদেশের যে ন্যায্য হিস্সা বাংলাদেশ কি পেয়েছে? পায় নাই তো। সেই গঙ্গা নদীর পানির চুক্তি থেকে শুরু করে ফারাক্কার কথা আমরা জানি, এরপরে তিস্তার কথা জানি, অনেক কিছু জানি। কাজেই আজকে তিস্তা ব্যারেজ নিয়ে কথা উঠেছে, যেটা হয়তো আমরা দেখছি যে হয়তো চায় না সেটা করবে। সেখানে ভারত এটা তাদের কাছে ভালো লাগছে না, অথচ দেখেন তারা কিন্তু পানিটা দিল না। কিন্তু এটা তো এখন এই যে প্রত্যেক এবং আপনার সীমান্তে দেখেন, সীমান্তে আপনার বর্ডার কিলিং থেকে শুরু করে আপনার যেভাবে পুশ ইন করা, অনেক কিছু আমরা দেখেছি। এই যে বিষয়গুলো, এগুলো হয়েছে কি বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশ কিন্তু কখনোই ভারতের বিরোধিতা করে না। ভারতই বরং বাংলাদেশের বিরোধিতা করতে যে ভারত নিজেকেই বাংলাদেশের মানুষের তারা আপনি যদি বলেন যে তাদেরকে অতটা পছন্দ করে না, যদি সেটাও মেনেও নেই, এটা ভারতের কারণেই হচ্ছে না। তো কাজে ভারতকেই দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে হবে, বাংলাদেশের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যেতে পারে। আপনি দেখেন বিবিসি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনার দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন। উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেখানে তো প্রোটোকলের ব্যাপারও আছে, সেখানে তো নানা কথাবার্তাও হচ্ছে, আপনি জানেন। তাহলে সেই বিষয় কিন্তু ভারত পরিষ্কার করেনি। আরেকটা জিনিস যেটা আপনি নিজেও বলেছেন, এখানে একটা সংবাদ শিরোনামে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে অনেকগুলি ইস্যুদের মধ্যে একটা অন্যতম প্রধান ইস্যু হচ্ছে যে 5ই আগস্টের যে ফেসিবাদের পতন হলো এবং শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছে, এবং সেখানে কদিন পর যে উনি বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সরকারিভাবে চিঠি দেওয়া হয়েছে ওনাকে ফেরত পাঠানোর জন্য, কিন্তু ভারত এই ব্যাপারে কিন্তু স্পষ্ট অবস্থান নেয়নি। এই যে ভারতে শেখ হাসিনার অবস্থান এবং ভারতের মাটিতে থেকে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিরুদ্ধে যে নানা ধরনের কথাবার্তা বলছে, এগুলো তো মনে করেন ন্যাচারালি গভর্নমেন্ট তো একটা তাদের অবস্থান নিবেই। তো কাজেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো, আপনি আরেকটা জিনিস দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি শেখ হাসিনা বিভিন্ন সময় বলা হয়, এটা হয়তো যারা আওয়ামী লীগ সমর্থকরাই হয়তো করতে পারে, সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ফেরত আসছে। তো বাংলাদেশ তো
সরকার থেকে বলাই হচ্ছে উনি কি যে কোনো সময় দেশে আসতে পারেন, রাষ্ট্রে আসলে দেশের আইন আইন অনুযায়ী অনুযায়ী তার যা বিচার, হওয়ার বিচার আবার হবে, কিন্তু উনাকে তো আসতে কেউ না, বাংলাদেশ তো নিজেই উনার ফেরত চাচ্ছেন, উনাকে আসতে উনি আসুক, কিন্তু আসলে এই যে এখানে আবার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের কথা বলা হচ্ছে, এইটার কেন ডিসেম্বরের আপনার কথা কাছে? কিন্তু গভর্নমেন্ট বলছে হ্যাঁ, না, মানে উনি বলছেন, কিন্তু উনি বলছেন। নিশ্চয়ই তাহলে কোথাও না কোথা থেকে তো নিশ্চয়ই সেই সরকারের এক ধরনের মনোসমর্থন না থাকার কারণে তো না, হওয়ার কথা না। এই কথাটা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শেখ হাসিনা আজকে মানে 5ই আগস্টের পর 24-এর যে এই পর্যন্ত যতগুলি অ্যাপিয়ারেন্স উনি ভার্চুয়ালি করেছেন, কিছু করেন নাই, এভাবে বিভিন্ন বক্তব্য রেখেছেন। এই যে বক্তব্য রাখা, এটা যে সমীচীন নয় এইরকম একটা পতনের পরে, সেটা ভারত সরকারকে না বুঝের কোনো কারণ নেই, এবং সেটা ভারতের সরকারের বা ভারতের এস্টাবলিশমেন্টের অনুমোদন ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া তো এটা বলতে পারার কোনো কারণই নাই, এটা সবাই বুঝে। হ্যাঁ। তো কাজে এই ধরনের একটা বিষয়কে অস্পষ্ট রেখে আপনি কিভাবে অনুকূল পরিবেশ তৈরি সেটাই, করবেন সেটাই। যেখানে তাকে ফেরত জি, পাঠানোর আমরা একটু ব্যাপারটা। এই বিষয়টা জানতেই চাই শাইফ থেকে তারিকের কাছ থেকে। একদিকে অনুকূল পরিবেশ বাংলাদেশ বলছে করতে হবে, অন্যদিকে ভারত বলছে যে শেখ হাসিনা কর্মকাণ্ডের সাথে তার সরকারের সম্পর্ক নেই, আবার তাকে সকল কর্মকাণ্ড করতেও দিচ্ছি। এই বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রীর যে সফরটি আছে এখন পর্যন্ত, যদিও বাংলাদেশ এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, আপনার দৃষ্টিতে কি মনে হয় এই সফরটা করাটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য অনুকূলে আসলে যাবে? দেখুন, সরকার ক্ষমতাসীন হয়েছে খুব বেশি দিন হয়নি। এখনই এই সরকারকে সমালোচনা এবং এই সরকারের বিরোধিতা করার মতো পর্যাপ্ত সময় পার হয়েছে বলে আমরা মনে করি না। তারপরও এই যে কয়টি মাস সরকার পার করেছে, সমালোচনার অনেক বিষয় কিন্তু আছে, যৌক্তিক সমালোচনা করার মতো। তবে এই যে ভারতের ব্যাপারে সরকার যে অবস্থান নিয়েছে, এটা এদেশের মানুষের, এদেশের স্বাধীনচেতা মানুষের, স্বাধীনতা প্রিয় মানুষের আজন্ম লালিত স্বপ্ন ছিল যে মাথা উঁচু করে সরকার জনগণের পক্ষে দাঁড়াবে। সরকার যে ভাষায় কথা বলছে, আমরা প্রত্যাশা রাখবো এই সরকার এভাবেই চোখে চোখ রেখে কথা বলবে এবং স্বার্থ বিকিয়ে দেবে না, দেশের স্বার্থ বিকিয়ে অন্যের কাছে নতজানু হবে না, অতীতের মতো আচরণ করবে না, বরং একটা শক্ত মেরুদণ্ডওয়ালা শাসকের মতো আচরণ করবে বলে আমরা প্রত্যাশা করি। ভারত আমাদের সবুজ ভাই বেশ কয়েকটা বিষয় বলেছেন, ফারাক্কা তিস্তা ইস্যু বলেছেন, পুশিন সীমান্তে হত্যার ব্যাপারে উনি বলেছেন। অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে যে পরিমাণ অপপ্রচার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সে দেশের মিডিয়াগুলো ক্রমাগত করে যাচ্ছে এবং মিথ্যা প্রচার করে যাচ্ছে এবং সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালাচ্ছে, এটা আমাদেরকে ব্যথিত করে। তারপর বাংলাদেশের সন্ত্রাসীদেরকে ভারত প্রশ্রয় দেয়, পার্বত্য চট্টগ্রামে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করে তাদেরকে তারা প্রশ্রয় দেয়, এবং এই যে হাদির হত্যাকারীদেরকে তারা প্রশ্রয় দিয়েছে, তারা আমাদেরকে ফেরত দিচ্ছে না, অথচ উলফা নেতা কে বাংলাদেশ থেকে তারা নিয়ে গেছে, তাহলে হাদির কে কেন ফেরত দেওয়া হবে না? তারপর আমাদের যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী, তাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলি জনগণের মধ্যে আছে। আরেকটা বিষয়, বাংলাদেশে 19 থেকে 20 হওয়ার পরে ভারত শোরগোল তুলে যে এই দেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, অথচ আমরা যে সমাজে বসবাস করি, সমাজের কিছু সন্ত্রাসী ছাড়া, কিছু দুষ্কৃতিকারী ছাড়া এদেশের মুসলমানরা, হিন্দুরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে। অথচ বিশ্বের মধ্যে সংখ্যালঘুরা সবচেয়ে অনিরাপদ যে দুটি দেশের নাম বলতে হয়, তার মধ্যে একটি হচ্ছে ভারত। সেখানে সকল সংখ্যালঘুরা নির্যাতিত, এবং মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন করা হচ্ছে, আমাদের দেশ, পার্শ্ববর্তী মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কোনোদিন এটা গলা উঁচু করে বলতে পারেনি যে ওখানে মুসলমানদের উপর নির্যাতন করবেন না। আমরা আশা করব সরকার এই ভূমিকা পালন করবে। সর্বোপরি আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে, পলাতক প্রধানমন্ত্রীকে সেখানে যেভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার অনুমতি তারা দিয়েছে, সুযোগ করে দিয়েছে, এটা মূলত বাংলাদেশকে উস্কানি দেয়া, বাংলাদেশকে আবারও তাদের নতজানু অবস্থায় ফেরত নেয়ার জন্য বিভিন্ন রকম অপপ্রয়াস ভারত চালাচ্ছে। অতএব পরিবেশ তো নাই। ঠিকই বলেছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় যে পরিবেশ হলে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওদের সফরে যেতে পারে। তা না হলে আপনি মনে করেন যে যাওয়া ঠিক হবে না? একেবারেই না, একেবারেই না, এটা যাওয়া ঠিক হবে না। হ্যাঁ,
এটা বলে রাখছি, ভারত তার নিজের গরজেই এই পরিবেশ স্বাভাবিক করতে চাইবে এবং আমরা চাই ভারত ন্যায্যতার ভিত্তিতে আমাদের সাথে সেই সম্পর্ক জায়গায় করুক। বাংলাদেশের আমরা কূটনৈতিক ভারতের- অবস্থানটা আপনি আমরা কিভাবে ভারতের দেখেন? জনগণের বিরুদ্ধে না, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে না, জি। কিন্তু ভারতের এখন যারা শাসক তাদের নীতির বিরুদ্ধে আমরা। সেই জায়গায় জি, আপনার প্রশ্নটা বাংলাদেশের বলতে পারেন। বাংলাদেশের কূটনৈতিক অবস্থানটা আপনি কিভাবে দেখেন? ভালো, এখন পর্যন্ত ভালো, এটাকে সমর্থন করার মতো। আচ্ছা, এটা সমর্থন করার মতো। ফজলুল্লাহ বাবুল, যদি শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে অংশ না নেন, তাহলে সামনের দিনগুলোতে সম্পর্কের যে উন্নয়নের কথা আমরা বারবার বলি, এবং বাংলাদেশ তো এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু ভারতই নানা রকমভাবে তাদের অবস্থানটি পরিষ্কার করছে না। শুধুই তো এই আমরা বন্দি চুক্তি বিনিময়ের বিষয় না, আমাদের বাণিজ্যিক থেকে শুরু করে অনেক বিষয় আসলে তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। সেই জায়গায় সামনের দিনগুলোতে আসলে সম্পর্কের অবস্থানটা কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়, বা সরকারও আসলে কি করবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, ইনফ্যাক্ট মানে সর্ববৃহত্তম। 2/3 বেশি বর্ডার তাদের সাথে। 3 নম্বর হচ্ছে আমরা চাই যে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং আমাদের সরকার যে প্রতিক্রিয়া দেখিয়েছে, যে দাবি জানিয়েছে যে তারা পরিবেশ সৃষ্টি করুক, আমরা চাই, আমরা আশা করব যে ভারত যেন সেই পরিবেশটা সৃষ্টি করে। কারণ আমরা কোনো দেশের সাথে শত্রুতা বা বন্ধুত্ব বা দোস্তালি বা করদরাজ্য বানাইতে দেওয়া কিংবা একদম তাদের বিরুদ্ধে যাওয়া, এটাতে আমি এবং আমার দলও সেটা মনে করে না। যেখানে বাংলাদেশের লাভ হবে, বাংলাদেশের জন্য ভালো হবে, আমরা সেটাই করতে চাই। তো আমি আশা করব এটা ভারতের জন্য ভালো হবে। হ্যাঁ, একটা বিষয় আছে, গঙ্গার পানি আগামীতে 30শে ডিসেম্বরের মধ্যে হয়তো চুক্তি নবায়ন করতে হবে, 30 বছর পর আবারও। দেখুন, গঙ্গার পানির যে অবস্থা, এটা নিয়ে অনেক রকমের আমার ব্যক্তিগত ধারণা আছে, এবং সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই কশাসলি, মানে খুবই সতর্কতার সাথে আমরা কিন্তু পদ্মা ব্যারেজ করছি। আমাদের পানি আমরা কিভাবে রাখবো সেই ব্যবস্থাগুলো আমরা নিজেরা করবার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নিচ্ছি। 2, আমরা চাই, ভারতের সহযোগিতা চাই, যে ভারত যেন গণতান্ত্রিক সরকারকে সর্বত রেসপেক্ট দিয়ে বাংলাদেশের একটা স্বাধীন দেশ হিসেবে, আমি আপনার টেলিভিশনে একদিন বলেছিলাম, আমি একটা মুভি দেখেছিলাম, গুন্ডে। গুন্ডে মুভিতে ভারতে যেটা দেখিয়েছিল যে 1971 সালে যুদ্ধটা ভারত পাকিস্তান হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ নয়। তো তখন তো আমাদের এখানকার পররাষ্ট্রনীতির এমন অবস্থা যে এটাকে যে একটু চ্যালেঞ্জ করবে, একটা প্রতিবাদ জানাবে, সেই এমন সাহসটা আসলে ছিল না। এই সাহসটাও তাদের ছিল না। কাজে আমরা চাই যে ভারত বৃহত্তম প্রতিবেশী, ভারতের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, ভারত খালি আমাদের দেশে বরাবর ব্যবসা করে গেছে, আমরা চাই আমরা ভারতে ব্যবসা করতে চাই, আমাদের কাপড় আমরা ভারতে পাঠাতে চাই, আমাদের সংস্কৃতি আমরা ভারতে এক্সপোর্ট করতে চাই, ভারতের সংস্কৃতিতে আমাদের দেশ ছেয়ে গেছে। কাজেই এই 1 বিলিয়ন বাজার আমরা দখল করতে চাই। তো সেই জন্য আমি একদম ডিপ্লোমেসিতে ফুল স্টপ বলে কোনো কিছু নেই, কিন্তু এটা বল কিন্তু ভারতের কোর্টে। জি। ভারতকে সেই সৌজন্যতা দেখাতে হবে, অবশ্যই আমরাও ভারতকে সেই মেনে সেই নিতে আশাটাই হবে রাখতে চাই। যে একটু এই ভারত প্রসঙ্গের বাইরে একটি জনসম্পৃক্ত প্রসঙ্গ আসলে না আনলেই জি, নয়, জি, সেটি জি। হচ্ছে যে জ্বালানি সংকটের মধ্যে আসলে আমরা আছি। আমরা যে বিদ্যুৎ বা গ্যাসের যে সংকটের মধ্যে আছি, যেটি আসলে গণমাধ্যম খবর করছে যে এটি বেসরকারি খাতে দেবার একটি পরিকল্পনা আর কথা উঠছে। আসলে কি আপনারা বেসরকারি খাতে বিষয়টি দিচ্ছেন, এবং দিলে কি সমস্যার সমাধান হবে? দেখুন, দিলে সমস্যার সমাধান হবে কি না হবে, আবার না দিলে আপনারা বলবেন যে পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশে দিলে কি হইতো। কাজেই বিষয় হচ্ছে, সরকার যখন দায়িত্ব নিয়েছে একটা খুবই বাজে সময়ে, যখন বিশ্বের যুদ্ধ বিরাজমান, বিশেষ করে যে দেশগুলো আমাদেরকে তেল সাপ্লাই দেয় সেখানে একটা বড় সমস্যা, হরমুজ প্রণালী আরেকটা বড় সমস্যা, এর মাঝামাঝি আরেকটা সমস্যা আমাদের যে আমাদের যে তেলের স্ট্যান্ডার্ড মজুদ থাকার কথা, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, সেটা আমরা পাইনি যখন আমরা দায়িত্ব হাতে নিই।
তারপর কি আপনি জানেন যে কিছুদিন আগে একটা আমাদের গ্যাস যেটা দিয়ে যে মেশিনটা ইউজ করা হতো এটা নষ্ট হয়ে গেছে। সিঙ্গাপুর এবং আমেরিকা থেকে টেকনিশিয়ান এনে আমরা কাজ করেছি। এখন কিন্তু গত 2-3 দিন থেকে মোটামুটি আমি গ্রামে আছি, গ্রামে কিন্তু মানে স্টেবল সিচুয়েশন। 2-1 ঘন্টা যাচ্ছে, বাট ইট ইজ ফাইন। আমি এখন বিদ্যুতেই কথা বলছি। আমরা কিন্তু এটাও দেখেছি, পেছনে ফ্যান চলতেছে, সামনে হারিকেন নিয়ে। কাজেই যেভাবে বিদ্যুৎটা আমরা ম্যানেজ করেছি, এটা একটা এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের আমি সফলতা বলবো। বৈশ্বিক চ্যালেঞ্জ এবং আমাদের যে বিদ্যুতের 17 বছরের অব্যবস্থাপনা। আমরা তো এখনো তো ব্যক্তি খাত থেকে তো বিদ্যুৎ কিনে নিই। আমাদের তো এখনো মানে 14,000 কোটি টাকা বেসরকারি খাতে লোকাল বিদ্যুৎ যারা প্রডিউস করে তাদের কাছে পেবল আছে। আমাদের দেশের বাইরে 56,000 কোটি টাকা বিদ্যুতের দেনা রেখে গেছে 17 বছরের স্বৈরাচার সরকার। তো কাজেই বিদ্যুতের একটা ব্যাপক আর্থিক বিষয়, আমাদের ব্যাংক লুট হয়ে গেছে। সেই সাথে কেউ যেন না ভাবে যে বিদ্যুতের একদম সমস্যাটা সমাধান ইমিডিয়েটলি হয়ে গেছে। এর জন্য আমাদের যে প্রিকশন গুলো দরকার, যে সতর্কতা দরকার, আমাদের নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে হবে। আমাদের আপনি ভারতেও রিলায়েন্স সাপ্লাই দেয়, বিশ্বের প্রায় সব দেশেই আছে এটা। এখন আমরা টেলিফোন ছেড়ে দিয়েছি, মানে টেলিযোগাযোগ, মোবাইল, আমরা অনেক কিছু ছেড়ে দিয়েছি, বন্দর ছেড়ে দিয়েছি, তাতে অসুবিধা হয় না। আমাদের অসুবিধা এখন বিদ্যুৎ। তো বিদ্যুতে যদি সরকার ব্যবসা করতে না চায়, পাশাপাশি যে আমরা যখন মুক্তবাজার অর্থনীতির কথা বলবো, আমরা যখন প্রাইভেট সেক্টরকে ইন্সপায়ার করতে চাচ্ছি, তখন তো আমাদের এটা জি, মানে জনগণের জন্য, তখন ক্রেতার জন্য জি এটা মুক্ত করে দেওয়াটাই তো সমীচীন জি আমি মনে শাহ ইফতেখার তারিক, আপনার কাছেও কি মনে হয় বেসরকারি খাতে দিলে কি আমাদের জন্য লাভবান হবে? বাবুল ভাইয়ের কথাগুলি শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু বাবুল ভাই, আজ থেকে 3 বছর আগে আপনারা কি এই কথাগুলি বলেছিলেন? তখনকার কথার সাথে এখনকার কথা মিলিয়ে দেখবেন, তখন বিদ্যুৎ প্রাইভেটাইজেশনের ব্যাপারে আপনাদের বক্তব্য কিন্তু এটা ছিল না। তো ক্ষমতায় গেলে যদি বক্তব্যের পরিবর্তন হয়ে যায়, এটা আমরা প্রত্যাশা করি না। তারপরও আমরা এখনো পর্যন্ত আশা করতে চাই, এখনো পর্যন্ত শুধু সমালোচনার জন্য সমালোচনা করতে চাই না। জনগণের কল্যাণ যেখানে হবে, জনগণকে যেন অতি উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে না হয় এবং জনগণকে যেন খেসারত দিতে না হয়। যদি খেসারত দিতে হয়, জনতা কিন্তু জনতা এর মানে এই যে খেসারতের বদলা জনতা নিতে চেষ্টা করবে, জনতা নিবে। কারণ হচ্ছে আপনারা একটু আগে আমাদের কথা হচ্ছিল প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, সারা দেশের মানুষের একটা চাহিদা ছিল যেখানে ক্ষমতার ভারসাম্য স্থাপন করা হবে। আপনারা তা করেন নাই। আপনারা যে সমস্ত বিষয়গুলি জনগণের চাহিদা ছিল সেগুলি থেকে আস্তে আস্তে আপনারা সরে যাচ্ছেন। এতে জনগণ ক্ষিপ্ত হওয়ার কিছু নাই, এতে কিন্তু ক্ষতির পাল্লাটা আপনাদের দিকে ঝুঁকে পড়বে। আপনারা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন আস্তে আস্তে। আমরা আপনাদেরকে ঝুঁকিতে পড়তে দিতে চাই না, আপনারা ঝুঁকিতে পড়ুন এটা আমরা চাই না। কারণ সরকার যখন কোনো ঝুঁকিতে পড়ে, এর খেসারত পুরো দেশকে দিতে হয়, জনগণকে দিতে হয়। আমরা চাই আপনারা জনগণের প্রত্যাশা বুঝুন, জনগণের মনের কথাগুলো বুঝুন, জনগণের মনের কথা বুঝে জনকল্যাণে কাজ করুন। জনতা আপনাদেরকে সমর্থন দিবে। আর যদি জনগণ কখনো বুঝে ফেলে যে আমাদের কল্যাণের চাইতে এখানে কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ শিল্পপতিদের কল্যাণের দিকে সরকার, এখানে কাদেরকে বোঝানোর চেষ্টা করছেন? আমি কাউকে বোঝাচ্ছি না। বাজারে যে কথাগুলি প্রচলিত আছে সেই মানে কথাগুলি সেটিও যদি একটু খোলাসা করে বলতেন। ভালো। যেমন আমাদের বিগত সরকার বিভিন্ন মানে অন্যায্য চুক্তি করে বিভিন্ন তাদের সামিট গ্রুপ বা বিভিন্ন গ্রুপকে তারা লাভবান হওয়ার সুযোগ করে দিয়েছে এবং জনগণ সেটার খেসারত দিয়েছে। এমন কিছু যেন না হয়, আমরা শুধু সেই প্রত্যাশাটুকু রাখতে পারি। আপনারা কি মনে করছেন বর্তমান সরকার সেই সব গ্রুপকেই কি আবার সুযোগ দিচ্ছে? আমরা মনে করছি না, আমরা এই বিষয়ে সরকারকে সতর্ক করছি। আচ্ছা, সতর্ক করছেন, তার তো নিশ্চয়ই কারণ আছে সতর্ক করবার, সেই তথ্যটাই আপনি এড়িয়ে যাচ্ছেন। তাহলে আলোচনা হয়তো আরো ভালো করে বোঝা যেত। না, এড়িয়ে যাচ্ছি না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে অনেকেই এই সংজ্ঞা প্রকাশ করছেন যে বিভিন্ন গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সরকার এদিকে হাঁটছে। যেমন আজকে টেলিভিশনে একটা দেখছিলাম,
একজন সিএনজি চালক, সিএনজি অটোরিকশা চালক, তিনি স্পষ্ট বলছেন যে গ্যাসের দাম বাড়ানোর জন্যই তো এটা করতেছেন, বাড়ায় দেন, তাও আমাদেরকে এই আযাব থেকে মুক্তি দেন। মানে তারও ধারণা গ্যাসের দাম বাড়ানোর জন্য এটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, মানে এটা সরকার কিন্তু করছে? মানুষের মধ্যে ধারণা, হ্যাঁ, এরকম একটা সংকট তৈরি করছে। আচ্ছা। কিন্তু এর যে শতভাগ সত্য এটা বলার কোনো যুক্তি নেই, কারণ আসলেই তো গ্যাসের সংকট আছে, গ্যাস উত্তোলনের জন্য গ্যাসের করা হয়নি। কিন্তু আমি যে সতর্কতাটা উচ্চারণ করতে চাই, জনগণের এই শঙ্কা যেন বাস্তবতার দিকে না যায়, সরকার যেন এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকে। জি, ফজলুল হুদা বাবুল। দারুণ বলেছেন মৌলানা সাহেব। না, আমি একটু বলি, আমি মৌলানা সাহেব না, আমি মুফতি। সাধারণ জেনারেল পড়াশোনা করেছি, ম্যাথমেটিক্স এর ছাত্র। জি, বলুন। গণিতবিদ, ঠিক আছে। ওনার সাথে আমি আরো কয়েকদিন টকশো করেছি, So উনি খুব ভালো বলেন। হ্যাঁ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য হবে জুলাই সনদ অনুযায়ী, এবং সেটা হবে না এটা কেউ বলেনি। যখন একজন রাষ্ট্রপতি পদত্যাগ করেন তখন তো আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে যেতে হয়, সেটাই ঘটেছে। বিএনপি কোনোদিনও জনগণকে কোনো বিভ্রান্তিমূলক ওয়াদা করেনি, এবং বিএনপি যা ওয়াদা করে বিএনপি সেটা করে। দ্বিতীয় কথা হচ্ছে তেলের কথায় আসে। তেলের কথা হচ্ছে, তেলের কথাই এমন নয় যে সরকারি এই তেল বিক্রি বন্ধ থাকবে, যমুনা, মেঘনা, পদ্মা বন্ধ হবে না। আমাদের সরকারি সমস্ত কার্যক্রম চালু থাকবে। এর পাশাপাশি যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি নিয়ে এসে বিক্রি করব, সেই ব্যক্তি সেটা করতে পারবে। এখন ওই ব্যক্তি কততে বিক্রি করবে তো সরকারের হেডেক না, সরকারেরটা কিন্তু কন্টিনিউ থাকবে। এক, দুই, এটা আপনি নিজেও জানেন যে সারা বিশ্বে বিদ্যুতের কোন দেশে সমস্যা নাই বলেন? একটা দেশের কথা বলেন যে এই দেশে, বিশেষ করে এশিয়া প্যাসিফিক সাবকন্টিনেন্ট, কোন দেশে সমস্যা নাই? কিন্তু এর মাঝেও আমাদের, হ্যাঁ, 17 বছরে আমরা গ্যাস কূপ খুঁড়তে যাইনি, আমরা সমুদ্রে আমাদের গ্যাসের অনুসন্ধান করিনি। এই জিনিসগুলো সরকারের করা উচিত অতি দ্রুত, এবং যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক টেন্ডার করে সমুদ্রগুলো আমাদের গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে, কূপগুলো আরো বাড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের নবায়নযোগ্য, আমি যেটা আমার প্রথম, নবায়নযোগ্য জ্বালানি আমাদের বাড়াতে হবে। আর তৃতীয় হচ্ছে আমাদের কৃচ্ছতাও সাধন করতে হবে। সারা বিশ্বের যেহেতু এই সমস্যা, আমাদের তো এটা, এখানে তো সরকার তো ঐতিহাসিকভাবে বিদ্যুতের যে সমস্যাগুলো পেয়েছে, এখনো কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে, সাপ্লাই দিতে পারছে না। আদানি সাপ্লাই দিতে পারছে না, আদানি বলে আমার টাকা বাকি আছে। তো সরকার কি এখন, এখন কেউ কেউ বলছেন যে তাহলে কি সরকার সবকিছু বাদ দিয়ে আদানিকে আগে টাকা দিবে? আদানি বলছে আমার একটা লাইন নষ্ট, ওরা ঠিক করব যদি টাকা দেন। এই যে একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমরা সবাই এখানে জনগণের প্রতি অবশ্যই আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু এবং আমি যেটি নিজেও একজন- শাহেদ ইফতেখার তারিক যেটা বললেন যে এই যে বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে সরকারের এক ধরনের দেখুন, যে বিভিন্ন নমনীয়তা। গ্রুপের ক্ষেত্রে যেটা আপনি বলছেন, আপনি এটা 3-4 বার বললেন। দেখুন, আমাদের দেশে কি সমস্যা জানেন? আমাদের দেশে সাংবাদিকরা বিভাজিত, আমাদের দেশে শিল্পীরা বিভাজিত, আমাদের দেশে কবিরা বিভাজিত, আমাদের দেশে শিক্ষকরা বিভাজিত, আমাদের দেশে আলেমরা বিভাজিত, আমাদের দেশে ইসলামী ইন্টেলেকচুয়ালরা বিভাজিত, পলিটিশিয়ানরা তো বিভাজিত অনেক আগে থেকেই। আমাদের এমন একটা সিচুয়েশন, আমাদের কি বলবো, ব্যবসায়ীরাও বিভাজিত। আর এই ব্যবসায়ীরা কিন্তু, আমি নিজে কর্পোরেট ছিলাম 22 বছর, আমি সিএফও ছিলাম একটা গ্রুপ অফ কোম্পানির। আমি দেখেছি, আরে ভাই, সরকারের বাইরে যেহেতু আপনি ব্যবসায়ী করতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? হয় ব্যবসা বন্ধ করে দিতে হবে। তো আমাদের এই জন্য আমাদের ব্যবসায়ীদেরকে মুক্ত বাজার অর্থনীতি, যে মুক্ত অর্থনীতির যে ক্রেতা স্বাধীনতা, এই স্বাধীনতাটুকু আমাদের দিতে হবে। এখন সরকার কাউকে, হ্যাঁ, আমি এখানে আপনার সামনে বলছি, সরকার যদি কাউকে অন্যায্যভাবে বা কোনো প্রকারের দুর্নীতির মাধ্যমে অ্যাওয়ার্ড করে কাজ, আমি সেটার অবশ্যই বিরোধিতা করি। কিন্তু যদি প্রাইভেটাইজেশন আইন পাশ হয় এবং সেখানে যদি প্রাইভেট সবাইকে আমন্ত্রণ জানায়, বেস্ট বিডাররা এবং তারা যারা বেস্ট তারা সেই, এখানে তো কেন এইগুলার নাম আসতেছে আমি জানি না। শোনেন, জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপের নাম জানেন? সবচেয়ে বড় গ্রুপের নাম কি? কেউ বলতে পারবেন?
আপনিই বলুন, হ্যাঁ, আপনিই বলুন, আমরা না হয় আপনার কাছ থেকে জানি। একটা ক্লু দিই, যিনি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে 111-এ মামলা করেছিলেন 4 কোটি টাকা ঘুষের, ওনারাই হচ্ছেন ওই মোবিল কোম্পানি। ওনারাই কিন্তু এদেশের সবচেয়ে বেশি জ্বালানি ইম্পোর্ট করেন, এই এলএনজি ওনারা ইম্পোর্ট করেন। তো ওনারা তো সবচেয়ে বড় জ্বালানি হাউস, ওনাদের নাম আসতেছে না। একটা চটকদার কথা বলা খুবই সোজা। আমি তো বলছি যে কোনো গ্রুপ হতে পারে, এখানে মেঘনা গ্রুপও হতে পারে, 71 টিভির মালিক, নিউ এজের মালিক, এখানে কি বলে আপনার বসুন্ধরা হতে পারে, এখানে যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন হতে পারে, এখানে ফজলে হুদা অ্যান্ড কোং লিমিটেড কোম্পানিও হতে পারে, এখানে গণিতবিদ মিস্টার সাহাও হতে পারেন, সাহা লিমিটেড। কাজে এখানে যখন একটা নীতিমালা হবে, বিডিং হবে, যারা সেই টেকনিক্যাল কি বলবো টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল বিডিং এ যারা উত্তীর্ণ হবে তারা কাজ পাবেন এবং তারা এনে ইয়ে করতে পারবেন। এইখানে যদি যদি দলীয়করণ হয়, কি জনাব তারেক রহমান তার স্ত্রীর নামে লাইসেন্স করে নিয়ে আসে, আপনারা কথা বলতে পারবেন, কেন পারবেন না? ফজলে হুদা নিয়ে আসছে এমপি হিসেবে, আপনারা কথা বলতে পারবেন। কোনো কাজেই ট্রান্সপারেন্সি আমরা কতটুকু করছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু খামাখা প্রাইভেট কোম্পানি অমুক গ্রুপকে দিবে, লেট আস ডু ওয়ান থিং। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীও সেই স্পিরিটেই কাজ করেন। আমাদের আর ব্যবসায়ীদেরকে ডেকে এনে এই যে আপনাকে 100 বছর রাখবো ক্ষমতায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি থাকবেন, এইসব উচ্চারণ করায় একটা অলিগার তৈরি করার রাজনীতি বিএনপি করে না। বিএনপির থেকে তারিক মনে কিছু যুক্ত করতে চান? জি না, না, শাহেদ থেকে তারিক মনে কিছু আহ, যুক্ত করতে চান? জি। যুক্ত করতে চাই যে ফজলে হুদা বাবুল ভাই যা বলেছেন, এটা যদি জনগণের কল্যাণে আসে, জনগণ সে সুবিধা যদি সুবিধাভোগী হয়, নিশ্চয়ই জনগণ সেটাকে প্রশংসা করবে। কিন্তু মনে রাখতে হবে যে জ্বালানির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেন কোনো বিশেষ গোষ্ঠীর হাতে জিম্মি না হয়ে যায়, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সরকারের অস্তিত্ব সবকিছুই কিন্তু তখন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। অতএব এই বিষয়ে সম্পূর্ণ সতর্কতা দেওয়া উচিত। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে এই যে জ্বালানির যে সংকট হচ্ছে, এই বিষয়ে স্পষ্ট স্বচ্ছ স্টেটমেন্ট এবং কতদিনের মধ্যে জনগণ এই জায়গা থেকে উত্তীর্ণ হয়ে আসবে তার একটা স্বচ্ছ রূপরেখা মানুষের সামনে না দিলে মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হচ্ছে। অতএব এই বিষয়ে সরকারকে এখনই কাজ করার সময়। জি, অবশ্যই। আমরা যদি আসি কামালউদ্দিন সবুজ, আপনার কাছে কি মনে হয় যে সরকার তো চেষ্টা করে যাচ্ছে বারবারই এই সমস্যাটি সমাধান করবার জন্য, তারপরেও যেহেতু সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কার জায়গা যে সামনের দিনগুলোতে এই সমস্যার সমাধান হতে কত সময় লাগবে, সেই বিষয়ে এর আগে অনেকে বলেছেন যে সরকার যদি একটি আনুমানিক, কারণ এটি তো আসলে বলা যাবে না যে কবে নাগাদ আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আনুমানিক কোনো যদি সময় হয়তো বেঁধে দিত তাহলে হয়তো তাদের একটা স্বস্তির জায়গা আসতো। সেটা কি সম্ভব? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই তেল গ্যাসের যে জ্বালানির যে সংকট, এটা তো হঠাৎ করে আজকে হয় নাই, এটা তো দীর্ঘদিন ধরে আসছে, কখনো বেড়েছে কখনো কমেছে। এখন আমরা জানি যে এর মধ্যে মিডল ইস্টে যে আমাদের যে যুদ্ধ, যেটা এখনো ভার্চুয়ালি চলমান, সেটার একটা ইম্প্যাক্ট আমাদের দেশে তো আছেই। আর দ্বিতীয় কথা, আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরের যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার, ওনারা এমন কিছু কেন করবেন যেটা জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিবে? জনগণের দুর্ভোগ যদি বেড়ে যায় তাহলে তো সরকার নিজেই কিছুটা অজনপ্রিয় হয়ে যাবে। যেহেতু ওনাদেরকে আবার, ওনারা রাজনীতি করেন, ওনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, আবার 5 বছর পরে তাদেরকে আপনার একটা নির্বাচন ফেস করতে হবে। তো কাজে এই জিনিসটা তাদের মাথায় থাকবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর, আপনি বারবার যে কথাটা বলার চেষ্টা করছেন, এখানে আমাদের 2 সহ-আলোচক এরকম উত্তরও দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে সরকারিভাবে যেই সরবরাহের যেই ইয়েগুলো আছে, আউটলেটগুলো আছে, সেগুলো তো আছেই, এটার সঙ্গে প্রাইভেট সেক্টরও থাকবে। এখন এখানে দেখার বিষয়, আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন যে পার্টিকুলার কোনো গ্রুপকে দিয়ে দিচ্ছে কিনা, পার্টিকুলার কোনো ব্যক্তিকে দিয়ে দিচ্ছে কিনা,
কথাটা হচ্ছে প্রাইভেট সেক্টরে যখন এই জিনিসগুলি আসবে কেউ না কেউ তো পাবে। এখানে দেখার বিষয়টা হচ্ছে যেটা রেশনাল হচ্ছে কিনা। প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মধ্যে এই যে গ্যাস এবং তেলের যে বিষয়টা, এটা নিয়ে এটা করতে যে সরকার কতটুকু দক্ষতার সঙ্গে সেই দায়িত্বটা পালন করছে, যেখানে জনগণের দুর্ভোগটা কমে যাবে, সেটাই দেখার বিষয়। সেই জিনিসটা তো যেহেতু আমরা এখন মিডিয়া আছে, সবাই সব কিছু ট্রান্সপারেন্ট, আমরা দেখব। এত আগে এটা বলার মানে এখনো সময় আসে নাই যে মানে এখনই আপনার অমুক গ্রুপকে দিয়ে দিচ্ছে, ওরা এটা দলীয়করণ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা আমি সঙ্গে একমত না। দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি যে সময়সীমার কথা যেটা বললেন, এটা মনে হয় একটু ডিফিকাল্ট। যদিও আমরা অর্থমন্ত্রীর কাছে একটা বক্তব্য শুনলাম যে 2 বছর একটা কথা, উনি নিশ্চয়ই একটা হিসাব নিকাশ থেকে বলেছেন। তো আমার কথাটা হচ্ছে 2 বছর তো উনি একটা আপনার টার্মিনাল পিরিয়ডের কথা হয়তো বলেছেন। আমার কথা হচ্ছে যে 2 বছরের আগে কি তাহলে কমবে না? নিশ্চয়ই কমবে না। তো হঠাৎ করে তো আজকে যে অবস্থা হয়েছে, কালকে হঠাৎ করে 100% এটা সমাধান হয়ে যাবে না। কারণ আমাদের তো অনেক কিছু আমদানি নির্ভর অনেক কিছু আছে, আমরা জানি। এবং আমাদের গ্যাসের যে সংকটের কথা আছে, যে নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার করার যে বিষয়টা, আমরা সেটা না তেমন কোনো তথ্য আমাদের কাছে এখনো নেই, বা তেলের ব্যাপার তো নেই। তো কাজেই সরকার এই যে 2 বছরের যে কথাটা আজকে যে বলা হলো, এই 2 বছরের আগে এখন যে সংকটটা চলছে, আমরা এটাও জানি যে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে গ্যাস এবং তেলের বা জ্বালানির কিন্তু চাহিদা কম বাড়ছে, মানুষের চাহিদা কিন্তু বাড়ছে। এটার সঙ্গে কিন্তু আটিউটের ব্যাপারও তো আছে, আপনার ওই পরিমাণ সাপ্লাই দেওয়া, ওই পরিমাণ আপনার ব্যবস্থা করা। তাহলে এই জিনিসগুলি মাথায় আছে। এর মধ্যে এই 2 বছরের মধ্যে আমরা যদি সরকারের বক্তব্যটাই ধরে যদি আমরা আলোচনাটা করি, কতটুকু মিনিমাম সময় তারা রেশনালাইজ করে জনগণের দুর্ভোগটা কমাতে পারছে, সেটা জনগণকে দেখবে। এবং সেটা যদি দক্ষতার সঙ্গে সরকার করতে পারে, এবং নিশ্চয়ই করার চেষ্টা করবে, কারণ তারা নিশ্চয়ই চাইবে না তারা তাদের কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাকফুটে চলে যাবে, কারণ তাদের তো ফেস করতে হবে জনগণকে। কাজে সেখানে আমার মনে খুব বেশি মানে চালাকি করার কোনো সুযোগ নেই, এবং সেটা চালাকি করছে বলে আমার কাছে মনে হয় না। কাজে আমাদের যে দেখাটার বিষয়টা যে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর এটার মধ্যে কম্পিটিটিভ অ্যাপ্রোচও থাকার দরকার আছে। আপনি বিষয়টা এমন না যে প্রাইভেট সরকারিতে ইয়ে থেকে আপনার জ্বালানি তেলের মূল্য এত নির্ধারণ করলেন, প্রাইভেট সেক্টরে এটা বেশি করছে, তা না। আমাদের দেখার বিষয়টা হচ্ছে যে এই যে দুইটা সমন্বয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, সেটাকে যৌক্তিক পর্যায়ে রাখা। আরেকটা হচ্ছে যে অল্টারনেটিভ সোর্সগুলিকে খুঁজে বের করা, যেটা আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলি বিভিন্ন সময়, সেগুলো সরকার কিছু চেষ্টা করছে, এবং আমার মনে হয় সেখানে জোর দেওয়ার ব্যাপার আছে। অবশ্যই আমরা আলোচনা শেষ করতে চাই। ইফতেখার তারিক কিছু শেষ 1 মিনিট আমরা হাতে সময় পাবো। 1 মিনিটেই বলছি। উনি বলেছেন যে দাম নির্ধারিত থাকবে, দাম অতিরিক্ত দামে তো বিক্রি করতে পারবে না। কিন্তু আলোচনা যেটা হচ্ছে, আমরা পত্র পত্রিকায় যা দেখছি, সেটা হচ্ছে যে যারা জ্বালানি আনবেন এবং যাদের কাছে বিক্রি করবেন, কত দামে বিক্রি করবেন, এটা সরকার নির্ধারণ করবে না, সরকার শুধু বিষয়টা জানবে মাত্র। বিষয়টা অ্যালার্মিং নয় কি? ফজলুল বাবুল, আপনার এই বিষয়ে কোনো যুক্তি খণ্ডন থাকলে? না, এটা যুক্তি খণ্ডনের কিছু নেই, কারণ এইগুলার কোনো প্রকাশিত তথ্য না, উনি শুনেছেন, শোনা কথা। কাজেই আমার মনে হয়েছে যে বিশ্বের অন্যান্য দেশেও প্রাইভেট কোম্পানিগুলো তারা জ্বালানি অপারেট করে। আমার মনে হয় সেটার জন্য একটা নীতিমালা থাকবে এবং সেই অনুযায়ী করবে। এবং আমি স্বাগত জানাই যে উনি এটা নিয়ে কনসার্ন, এবং উনি যেটা বলেছেন যে জনগণের স্বার্থে যা হবে জনগণের স্বার্থেই হবে, এবং আস্থা রাখুন বিএনপিতে।